রাজধানীতে ক্যাসিনো চালানোর দায়ে যুবলীগ নেতা খালেদ গ্রেফতার, ইয়াং মেন্স ক্লাব থেকে জুয়ার সরঞ্জাম জব্দ। মানবিকতার ব্রত নিয়ে মানুষের সেবা করুন, চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী জেলায় জেলায় নার্সিং ইনস্টিটিউটের ঘোষণা। রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী, সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন। ডেঙ্গু নির্মূলে সহায়তা দেবে সিঙ্গাপুর, জানালেন দক্ষিণের মেয়র। এডিস নিয়ন্ত্রণে 5 বছরের প্রকল্প। ত্রিদেশীয় টি-20 সিরিজের ফাইনালে বাংলাদেশ, চট্টগ্রামে 39 রানে হার জিম্বাবুয়ে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাজনুবা জামিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরো থাকছে। এবারে শারদীয় দুর্গোৎসবে পূজা মণ্ডপে 31,000, নিরাপত্তায় থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর 3.5 লাখ সদস্য। রাজধানীর ফকিরাপুলের ইয়াং মেন্স ক্লাবে অবৈধভাবে চলছিল ক্যাসিনো, আর এর মালিক যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। র্যাবের অভিযানে গুলশান থেকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার হন খালেদ। একই সময়ে ফকিরাপুলের ক্যাসিনো থেকে উদ্ধার করা হয় বিদেশি মদ, সিগারেট ও নগদ টাকা। আটক হয়েছে বিদেশি নাগরিক সহ 142 জন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। ফকিরাপুলের ইয়াং মেন্স ক্লাবের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ এই ক্লাবটিকে বানিয়ে ফেলেছেন ক্যাসিনো। অবৈধ এই ক্যাসিনোতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযান। আটক করা হয় বিদেশি নাগরিক সহ 142 জন। ক্যাসিনোতে জুয়া খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম, বিভিন্ন ধরনের মদ ও বিদেশি সিগারেট জব্দ করা হয়। অভিযান চালানো হয় পাশের ঢাকা ওয়ান্ডার রাশ ক্লাবেও। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কোথাও অবৈধ ক্যাসিনো পরিচালনা করতে দেওয়া হবে না। বিপুল পরিমাণে মাদক, যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে সেগুলো আমরা জব্দ করেছি এবং এই মাদকদ্রব্য এখানে সেবন করা অবস্থায় এবং ক্যাসিনো রানিং অবস্থায় আমরা 142 জনকে আটক করেছি। তাদেরকে 6 মাস থেকে 1 বছর মেয়াদি বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে। একই সাথে এখান থেকে 24,29,000 টাকা জব্দ করা হয়েছে। এই ধরনের ক্যাসিনো বা এই ধরনের মাদকের আখড়া বা এই ধরনের গ্যাম্বলিং ক্লাব যারাই চালাবেন না কেন, প্রত্যেকটা বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই প্রতিষ্ঠানের যে মালিক রয়েছেন খালেদ মাহমুদ ভূঁইয়া, তাকেও গুলশানের বাড়ি থেকে আটক করা হয়েছে। র্যাব 3-এর সিইও বলেন, তদন্ত করে আরও যারা এরকম অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই ক্যাসিনোতে রূপান্তর করে এইভাবে ব্যবসা করার কোনো রকম আইনি ভিত্তি, আইনি লেজিটিমেসি এটা নাই এবং এটা একটা অবৈধ জিনিস। প্ল্যানিং এবং লজিস্টিক সাথে সমন্বয় রেখে আমরা সবগুলোতেই অভিযান পরিকল্পনা করব। ফকিরাপুলে অভিযানের সাথে সাথে ক্যাসিনোর মালিক খালেদের গুলশানের বাসায় অভিযানে নামে র্যাব। সেখান থেকে তাকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ইয়াং মেন্স ক্লাবের ক্যাসিনোতে অভিযানের পর মুক্তিযোদ্ধার সংসদ ক্রীড়া চক্র, ওয়ান্ডারার্স ক্লাব ও বনানী আহমেদ টাওয়ারের গোল্ডেন ঢাকা ক্যাসিনোতে অভিযান চলছে। এসব ক্যাসিনো থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা জব্দ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পেশাদারিত্ব ও মানবিকতার সাথে মানুষের সেবা করতে চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল, কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে আরও বলেন, নার্সিং এখন সবচেয়ে সম্মানের পেশা। বিশ্বমানের নার্সিং সেবা দিতে দেশের বিভিন্ন জেলায় আধুনিক নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের মানবিক উদ্যোগ, গাজীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল, কেপিজি বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ। 2013 সালের 18 নভেম্বর থেকে পথ চলা শুরু হয় এই প্রতিষ্ঠানের। এরপর থেকে স্বাস্থ্য শিক্ষা ও স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।
বুধবার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল কেপিজি নার্সিং কলেজের 4 বছর মেয়াদী প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। অনুষ্ঠানের শুরুতে নার্সিং শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জনকারী ৭৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় নবীন নার্সদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিগ্রিধারী নার্সদের হাত ধরে এগিয়ে যাবে চিকিৎসা সেবা। আজকে যারা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পেয়েছে তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন নার্সিং পেশা অবহেলিত ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার এই পেশার মর্যাদা বাড়িয়েছে, ফলে সেবামূলক এই পেশার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। তাদের চাকরির যে সীমাটা ছিল সেটাও খুব একটু নিচু শ্রেণীতে ছিল, সেটাও আমরা আপগ্রেড করে দিলাম। তাদের বেতন ভাতা এবং তারা যেন ভালোভাবে চাকরি করতে অর্থাৎ মর্যাদাটা বাড়িয়ে দিলাম। পেশাদারিত্ব ও মানবিকতার সাথে মানুষের সেবা করতে চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। কঠোর পরিশ্রম করে আজকে যে সার্টিফিকেটটা আপনারা পেলেন, যে ফলাফলটা আপনারা পেলেন, আত্মমানবতার সেবায় আপনারা আপনাদের এই অর্জিত জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগাবেন। বিএনপির আমলে স্বাস্থ্য খাতে নানা অনিয়ম এবং অব্যবস্থাপনা থাকলেও আওয়ামী লীগ সরকারের যুগোপযোগী কার্যক্রমের ফলে গত 10.5 বছরে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রথমবার সরকার এসে অর্থাৎ 96 সালে এসে যে কমিটি ক্লিনিক করেছিলাম, 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, বিএনপি জামাত জোট, তারা সেগুলি বন্ধ করে দিল। তো তাদের কথা ছিল যে এই কমিটি ক্লিনিক চালু হলে সবাই নাকি আমাকে ভোট দেবে নৌকা মার্কায়, সেই ভয় কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হলো। বিশ্বমানের নার্সিং সেবা দিতে দেশের বিভিন্ন জেলায় আধুনিক নার্সিং ইনস্টিটিউট গড়ে তোলার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন বড় বড় জেলাগুলি সেখানে নার্সিং কলেজ করা হচ্ছে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, গাজীপুর। রোহিঙ্গা বাংলাদেশের জন্য সংকট হলেও তা বেশি দিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। জাতীয় প্রেস ক্লাবে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ক জাতীয় সংলাপে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান করা হবে। জসিম জুয়েলের রিপোর্ট। রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক জাতীয় সংলাপে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, সমঝোতার মাধ্যমেই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো হবে। যে প্রক্রিয়ায় আলোচনা হচ্ছে তাতে এই সমস্যার সমাধান হবে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা চুক্তি করেছি, চুক্তিতে তারা রাজি হয়েছে এবং তারা কখনো বলে নাই যে নেবে না। সুতরাং এখন আমরা আশাবাদী, দোয়া করেন। আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছি, ডিটেল বলার কোনো কারণ নাই, তবে আমাদের বিশ্বাস যে এর ফলে আমাদের এই চলমান প্রক্রিয়া, প্রত্যাবর্তনের যে চলমান প্রক্রিয়া, আমরা এটাতে সফলকাম হব। রোহিঙ্গারা দেশে ফেরার জন্য নাগরিকত্ব সহ কিছু শর্ত দিচ্ছে। একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের শর্তের বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা হচ্ছে। তাদের নাগরিকত্বটা দিতে হবে। মায়ানমার সরকার মোটামুটি ব্যাপারে পার্ট টু সিটিজেনশিপ, তারা বলছে যে তাদের একটি শাসনতন্ত্র আছে, সেই অনুযায়ী তাদের এই প্রসেসে নিয়ে যেতে হবে। তা বিভিন্ন দেশ তাদের সেইটা দেওয়ার জন্য বলছে, বাট সেইটার জন্য আমরা আপনার এই কি হস্টেজ হতে পারি না, এটা তাদের ব্যাপার। তবে আমরা একমাত্র চাই, 1 নম্বর আমাদের, যে তারা তাদের দেশে ফেরত যাবে যত তাড়াতাড়ি সম্ভব। দ্রুতই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমার ধারণা যে আমরা এটা সমাধান করতে পারি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এডিস মশা নির্মূলে সহায়তা দেবে সিঙ্গাপুর। এর জন্য দেশটির সাথে সমঝোতা স্মারক সই হয়েছে, একথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। এছাড়া ডেঙ্গু মোকাবেলায় দীর্ঘমেয়াদী এবং টেকসই পরিকল্পনার জন্য 5 বছর মেয়াদী প্রকল্প নেওয়ার কথাও জানান মেয়র। বলেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবার আশঙ্কা রয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে মেয়র সাইদ খোকনের সিঙ্গাপুর সফরে অর্জিত অভিজ্ঞতা বিনিময় করতে এই সংবাদ সম্মেলন। এ সময় জানানো হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে 5 বছর মেয়াদী মেগা প্রকল্প নিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রকল্পটি বাস্তবায়নে সিঙ্গাপুরের পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ইনস্টিটিউটের সাথে একটি সমঝোতা চুক্তি হয়েছে বলেও জানান মেয়র। ডেঙ্গু নিয়ন্ত্রণ, ডেঙ্গু নির্মূল এবং এর একটা স্থায়ী সমাধানের মধ্য দিয়ে 5 বছর মেয়াদী একটি
পরিকল্পনা এবং একটি প্রকল্প গ্রহণের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাকে ডেঙ্গু নিয়ন্ত্রণ তথা ডেঙ্গু মুক্ত করবার প্রচেষ্টা আমরা গ্রহণ করতে যাচ্ছি। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ চললেও ডেঙ্গুর প্রাদুর্ভাব এখনো শূন্যের কোটায় নামেনি। তবে ঢাকায় এই জ্বরের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলেও দাবি করেন তিনি। আজকে তৃতীয় সপ্তাহ চলছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে আসছে বিষয়টা এমনও নয়। ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, কিন্তু সারা বাংলাদেশে এখনো এই ডেঙ্গুর প্রকোপ রয়েছে, কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে রয়েছে। ডেঙ্গু ব্যবস্থাপনাকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান মেয়র সাইদ খোকন। অন্যান্য যে কোনো বিষয় যতটা আমরা গুরুত্বের সাথে দেখছি, ডেঙ্গু ব্যবস্থাপনাকে আমাদেরকে অবশ্যই জাতীয় পর্যায়ে টপ প্রায়োরিটি হিসেবে আমাদেরকে নিতে হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবে ৩১,০০০ পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩.৫ লাখ সদস্য মোতায়েন থাকবে। সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শারদীয় উৎসব যাতে সুষ্ঠুভাবে উদযাপিত হয় সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ধর্ম যার যার রাষ্ট্র সবার দুয়ারে শারদীয় দুর্গাপূজা দেশজুড়েই জোরে সোরে চলছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনের প্রস্তুতি। এবার সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা ৩১,১০০টি। গত বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে ১,০০০। ঢাকায় ২৩৭টি পূজা মণ্ডপ স্থাপিত হয়েছে। সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি সহ সকল অংশীজনদের নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, পূজা মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে। যেখানেই বিদ্যুৎ আছে কিংবা বিদ্যুতের ব্যবস্থা আছে সেখানেই তারা যেন সিসি ক্যামেরাটা স্থাপন করেন। শারদীয় দুর্গাপূজার বিঘ্ন সৃষ্টিকারী ও দুষ্কৃতিকারীদের অশুভ তৎপরতা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই জন্য আমাদের গোয়েন্দা সংস্থা এবং সবাই সজাগ থাকবে। প্রশ্নের উত্তরে মন্ত্রী দাবি করেন, বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় থাকা ৮ লাখ রোহিঙ্গা পাসপোর্ট করতে গেলেই শনাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এর বাইরে থাকা ৩ লাখ অপতৎপরতা চালাচ্ছে। রোহিঙ্গাদের পাসপোর্ট পাইয়ে দিতে যারা কাজ করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। সফটওয়্যারটি আছে সেটা ইন্টিগ্রেটেড হয়েছে এবং সে যখনই তার পাসপোর্ট চাচ্ছে সেই সফটওয়্যারের মাধ্যমে তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে। এরপরও যিনি অত্যন্ত চতুরতার সঙ্গে এই সমস্ত কাজ করে থাকেন তাকেও ধরা হচ্ছে এবং যিনি সহযোগিতা করছেন, পুলিশ হোক কিংবা অন্য যেই হোক, তাকেও কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। সরকারের চলমান শুদ্ধি অভিযানে বড় বড় রাজনীতিবিদরা যেমন ছাড় পাচ্ছে না, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জনপ্রতিনিধিকে ছাড়া হচ্ছে না এবং ইভেন সরকারের খুব ঘনিষ্ঠ জন তাকেও কিন্তু দুর্নীতি করলে কেউকে ছাড় দেওয়া হচ্ছে না। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ত্রিদেশীয় টি-20 সিরিজ প্রসঙ্গ। এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। চট্টগ্রামে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়েছে সাকিব বাহিনী। বাংলাদেশের দেয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। পারভেজ খোকনের রিপোর্ট। ত্রিদেশীয় টি-20 সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ৮ রান যোগ করতে না করতেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়েছে তারা। আর দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন রিচমন্ড। স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়ে থেমে গেল ১৩৬ রানে। টাইগারদের হয়ে শফিউল পেয়েছেন ৩টি উইকেট। এছাড়া অভিষিক্ত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও মুস্তাফিজুর পেয়েছেন ২টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ৩৯ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ৫৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় তারা। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের দুর্দান্ত এক জুটির উপর ভর করে ৭ উইকেটে ১৭৫ রান করে স্বাগতিকরা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬২ রান করে ম্যাচ সেরা হয়েছেন রিয়াদ। এছাড়া ওপেনার লিটন দাস ৩৮ ও মুশফিকুর রহিম ৩২ রান করেন। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট নেন কাইল জার্ভিস। জিম্বাবুয়ানদের টানা ৩ হারে বাংলাদেশের সঙ্গে শিরোপা লড়াই নিশ্চিত করেছে আফগানিস্তানও। ২৪ সেপ্টেম্বরের শিরোপা লড়াইয়ের আগে শনিবার আফগানদের সাথে নিয়ম রক্ষার ম্যাচে খেলবে সাকিবরা। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে রাজধানীতে ৪০ উপকেন্দ্র অটোমেশনের আওতায় আসছে ডিপিডিসি। ১ ডিসেম্বর থেকে রাজধানীতে গণপরিবহন চালকদের ডোপ টেস্ট, প্রমাণ মিললে জেল জরিমানা। আবার আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে। রাজধানীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আরো ৪০টি উপকেন্দ্র হচ্ছে। এগুলো হবে সুউচ্চ এবং একই সাথে অফিস, বাণিজ্যিক ও আবাসিক ভবন। ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানো হবে। এছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি আসছে অটোমেশনের আওতায়। বিস্তারিত প্রণব চক্রবর্তীর রিপোর্টে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিকে আর্থিক সহায়তা দিচ্ছে চীন। এরই অংশ হিসেবে ২৫,০০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ভবনে পরামর্শক প্রতিষ্ঠান ফিনল্যান্ডের হিফাব এবং বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্টের সাথে চুক্তি সই করে ডিপিডিসি। অনুষ্ঠানে জানানো হয়, উপকেন্দ্র ছাড়াও কাঁটাবনে নির্মিত হবে টুইন টাওয়ার ভবন। এতে থাকবে অত্যাধুনিক স্ক্যাডা সেন্টার। এর মাধ্যমে ডিপিডিসির বিদ্যুৎ ব্যবস্থা অটোমেশনের আওতায় আসবে। এ সময় মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে প্রকল্পগুলো যাতে শেষ হয় সেদিকে খেয়াল রাখতে হবে সকলকে। সরকার কেন এত টাকা নিচ্ছে, ২০,০০০ কোটি টাকা কেন খরচ করতে যাচ্ছে, তার গ্রাহকরা, তার জনগণ যাতে আরো ভালো ইলেকট্রিসিটি পায়। এই যে আমরা যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা বলছি, ডিপিডিসির এই প্রজেক্টটি এই নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ করবে। রাজধানী জুড়ে বিদ্যুৎ, ডিশলাইন এবং ইন্টারনেট সংযোগের যেসব তার ঝুলানো রয়েছে তার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আগামী মাসের মধ্যে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এসব তার সরিয়ে ফেলারও নির্দেশ দেন নসরুল হামিদ। এই কেবল আমাদের পোলগুলো ইউজ করতেছে, তাদেরকে একটা সময় মতো তাদের সাথে কথা বলে একটা সময় দিয়ে এই লাইনগুলো সরানোর ব্যবস্থা করে। এটা আপনাদের বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন রাখার ব্যাপারে কিন্তু প্রচন্ডভাবে ক্ষতি করছে। প্রকল্পের আওতায় ১২টি উপকেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা হবে। প্রথমবারের মতো নির্মিত হবে দেশের প্রথম মেকানাইজড ওয়্যার হাউস। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রপ্তানি ও বাণিজ্যে বিশেষ ভূমিকার জন্য ১৮২ জন ব্যবসায়ীকে সিআইপি ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রাজধানী একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। এ সময় রপ্তানির বহুমুখীকরণে বাণিজ্য মন্ত্রণালয়ের সহ সংশ্লিষ্টদের তাগিদ দেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে রপ্তানি ও ব্যবসা বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যবসায়ীদেরকে সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠান। সিআইপি ঘোষণার মাধ্যমে সরকার যে সম্মান দিয়েছে তা ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করে যাবেন বলে জানান কার্ড প্রাপ্তরা। মানুষ জেগে স্বপ্ন দেখে, আমি বলবো যে মানুষ এই পর্যন্ত পৌঁছাতে পারে। এটা কিন্তু এটা আমার নিয়ে ৪ বার হলো। আমাদের ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি হচ্ছে এভাবে রপ্তানিতে অবদান রাখার জন্য সিআইপি। এটা পাওয়ার পর ডেফিনেটলি আমাদের দায়িত্ব আগের চেয়ে বেড়ে গেছে। গার্মেন্টস একমাত্র আমাদের 85% এক্সপোর্ট করে, এর বাইরে অ্যাগ্রো প্রসেসিং সহ আরও অন্যান্য খাত যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। দেশের মোট রপ্তানির ৮০% বেশি হয় গার্মেন্টস খাত থেকে। একটিমাত্র খাতের উপর নির্ভরশীল হয়ে পড়াটা দেশের উন্নয়নের জন্য হুমকি বলে মন্তব্য করেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আমাদের চেষ্টা করতে হবে, যেটা আমরা পঞ্চম বার্ষিকীতে আমরা
সিদ্ধান্ত নিয়েছি যে প্রোডাক্টস উইল বি ডাইভার্সিফাইড, মার্কেটস উইল বি ডাইভার্সিফাইড। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারিত করেছি 2021 সালের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে $60 বিলিয়ন, আমার স্থির বিশ্বাস আপনারা সেই টার্গেট পূরণ করতে পারবেন। রপ্তানি ক্যাটাগরিতে 136 জন আর ব্যবসায়ী অবদানের জন্য বিভিন্ন গ্রুপ ও চেম্বার প্রতিনিধি থেকে 46 জন সহ মোট 182 জনকে কার্ড প্রদান করা হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ের নেতাকর্মীর দুর্নীতি অপকর্মই কোনোভাবে সহ্য করা হবে না, এমন হুঁশিয়ারি দিলেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশ নেন ওবায়দুল কাদের। পরে তিনি বলেন, দলের কারো অপকর্ম ধরা পড়লে তার বিরুদ্ধে সাংগঠনিক সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ থেকে দুদককে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এছাড়া আগামী ডিসেম্বর মাসের 20 ও 21 তারিখ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে বলে জানান তিনি। এই সময়ের মধ্যে প্রত্যেক জেলার সব পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। এখানে কেউ অপরাধ করলে, অপকর্ম করলে, অনিয়ম করলে, দুর্নীতি করলে শাস্তি আছে এবং দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেউ যদি কোনো অপকর্ম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, চার্জশিট পর্যন্ত দেওয়া হয়েছে। 1 ডিসেম্বর থেকে রাজধানীতে গণপরিবহনের চালকদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে গণপরিবহনের শৃঙ্খলা এবং সড়ক দুর্ঘটনা কমাতে পরিবহন মালিক শ্রমিকদের বিশেষ যৌথ সভা হয়। পরে তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালকদের মাদকাসক্তি পরীক্ষা করা হবে। টেস্টে পজিটিভ প্রমাণিত হলে দায়ীদের জেলে পাঠানো হবে বলেও জানান পরিবহন মালিকদের এই নেতা। মোবাইল কোর্ট পরিচালনার জন্য বিআরটিএ সিটি কর্পোরেশনের সহযোগিতা চান খন্দকার এনায়েতুল্লাহ। ঢাকা শহরে আমরা বিভিন্ন স্থানে ডোপ টেস্ট করব এবং ডোপ টেস্টে যে ধরা পড়বে তার লাইসেন্স থাকলে লাইসেন্স বাতিল হবে এবং তাকে জেলে দেওয়া হবে। আমি বিআরটিএর সহযোগিতা চাই, এই জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই এবং মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন ওনারা সহযোগিতা দিবেন। টাকা পাওনা রেখে ছাড় নয়। 2-3 সপ্তাহের মধ্যে মোবাইল অপারেটর গ্রামীণ ও রবির দেনা পাওনা বিষয়ে উইন উইন সমাধানে পৌঁছানো সম্ভব হবে। অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের বার্ষিক রাজস্ব আদায় 5,000 কোটি টাকা। এর বাইরে সম্প্রতি একটি অডিট রিপোর্টের তথ্য মেলে এনবিআর এর বকেয়া রয়েছে 4,000 কোটি আর বিটিআরসির পাওনা 8,000 কোটি টাকা। অন্যদিকে রবির কাছে এনবিআর এর পাওনা 867 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি আর রাজস্ব বোর্ডের সাথে মোবাইল অপারেটর দুটির টানাপোড়েন চিঠি চালাচালির এক পর্যায়ে তা আদালত পর্যন্ত গড়িয়েছে। এবার সব পক্ষের স্বার্থ রক্ষায় ভুল বুঝাবুঝির অবসানে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে সব পক্ষ। সংবাদ সম্মেলনে সে কথাই ঘোষণা করা হলো। Fairly, transparently, and as quickly as possible. It might not always be easy, but that's what adults do around the table. এর ভিতরে একটু আপত্তি অনাপত্তি এই ধরনের বিষয়গুলো আছে। আমরা কোনো পক্ষে হারতেও চাই না, কোনো পক্ষে হারাতেও চাই না। অপারেটররা মামলা প্রত্যাহার করে নেবে, সরকারও তুলে নেবে নোটিশ। 8,000 কোটি টাকার মধ্যে 60 to 70% হলো ইন্টারেস্ট, আর আমাদের যেই টাকাটা আছে 4,000 সাড়ে 4,000 কোটি টাকা, এটার মধ্যে কোনো ইন্টারেস্ট নাই। আমরা এডিআর এর মাধ্যমে, কোর্ট বাদ দিয়ে এডিআর এর মাধ্যমে একটা প্রসেসে আছি। টাকা পাওনা রেখে ছাড় না, বিটিআরসির আইনে আরবিট্রেশনের কোনো ক্লজ নাই। অর্থমন্ত্রী নিশ্চিত করলেন সবকিছু স্বচ্ছতা থাকবে, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই সমাধান হবে বলেও জানান মন্ত্রী। আমরা এখন এমিকেবলি এটাকে একটা সলিউশনের দিকে যাচ্ছি, acceptable to both the parties only. My friend, I think it should not take more than 2-3 weeks.
উন্নয়নের খাতিরে তিক্ত অভিজ্ঞতা আলোচনার টেবিলে না তোলার সিদ্ধান্তে সব পক্ষই একমত বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। নাটোরের হালতি বিলের পাটুলঘাট স্থানটি ঘিরে গড়ে উঠতে পারে একটি পর্যটন স্পট। প্রতিদিন এখানে আসেন শত শত প্রকৃতিপ্রেমী মানুষ। বিলের ডুবোপথে হেঁটে বেড়ানো, সাঁতার কাটা, নৌকায় ভ্রমণের দিন কাটান তারা। আধুনিকতার সামান্য ছোঁয়ায় স্থানটি হতে পারে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। দেশের অন্যতম জলাশয় নাটোরের হালতি বিল। আশপাশের মানুষ এই বিলকে ডাকে মিনি কক্সবাজার নামে। শহর থেকে 5 কিলোমিটার দূরের এই বিল বর্ষায় সাগরের মতো দেখায়। জল ছুঁয়ে আসা বাতাস আর তীরে আছড়ে পড়া ঢেউ মুগ্ধ করে দর্শনার্থীদের। বছরের অন্যান্য সময়েও বিল থাকে জলে ভরা। কিছুদিন আগে পাটুলঘাট থেকে নির্মাণ করা হয়েছে, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এখানে আসলে আমরা খুব আনন্দ পাই। মিনি কক্সবাজার হিসেবে আমরা এটা চিনি। নিরাপদ নৌকা ভ্রমণের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ সহ দর্শনার্থীদের খাবার ও বসার ব্যবস্থা করার দাবি বেড়াতে আসা মানুষের। পর্যটনের কোনো কার্যকলাপ শুরু হয়নি। পর্যটক হিসেবে আমরা পাটুলবাসী বা সারা নাটোরবাসী আমরা পর্যটক হিসেবে দেখতে চাই। মানুষের দাঁড়ানোর কোনো জায়গা নাই। অনেক বেচা কিনা হয়, দোকানদাররা বলে হ্যাঁ খুব উন্নত হচ্ছে আল্লাহ দিলে। হালতি বিলকে ঘিরে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়লে এটি হয়ে উঠতে পারে উত্তরাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র। আফসানা নীলা, 21 টেলিভিশন। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রেলওয়ে দ্বিতীয় দিনের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো 400 অবৈধ স্থাপনা, ভাঙা হবে 1300। দিল্লিতে মোদি মমতা মেড়মেড়ে বৈঠক, আলোচনায় আসেনি বহুল আলোচিত এনআরসি। দেখছেন রাত 11টার 21 সংবাদ। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে 400 অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানিয়েছেন, রেলের জমি দখল করে গড়ে ওঠা 1300 অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে। মিনালা দীপার রিপোর্ট। রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির জমি দখল করে রীতিমতো গড়ে উঠেছে বাজার, দোকানপাট, বসতবাড়ি সহ নানা স্থাপনা। উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন সকাল থেকে বিকেল পর্যন্ত এভাবেই গুড়িয়ে দেওয়া হয় অবৈধ সব স্থাপনা। গত মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়। এর আগে টানা 3 দিন রেলের জায়গা ছেড়ে দিতে মাইকিং করে। অনেকেই স্থাপনা সরিয়ে না নেওয়ায় ভেঙে ফেলা হয় বুলডোজার দিয়ে। অবৈধ হওয়ায় বাদ যায়নি কোচিং সেন্টার, বাজার, ক্লাবঘর সহ বহু স্থাপনা। রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, অবৈধ সব স্থাপনায় উচ্ছেদ করা হচ্ছে। ইলিগাল স্ট্রাকচার সেগুলো মনে করেন যে ঝুপড়ি ঘর থেকে শুরু করে ওয়াল দেওয়া সবগুলো মিলিয়ে, তার মধ্যে গতকালকে আমরা 250 উচ্ছেদ করেছি। আর আজকে চলেছে ওইদিকে মনে করেন 1, 2, 3, 4, 10, 50টার মতো এই পর্যন্ত হয়েছে। মনিটরিং এর জন্য আমরা অবৈধ দখলের বিরুদ্ধে মামলা করি এবং পুলিশ ব্যবস্থা নেয়। এই বিষয়ে পুলিশ প্রশাসন সদা তৎপর। তবে ভবিষ্যতে আর এরকম স্থাপনা গড়ে উঠবে না এতটুকু আশ্বাস দিতে পারি। উচ্ছেদের জন্য 1300 স্থাপনা চিহ্নিত করা হয়েছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সাথে উপাচার্যের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। বিকেল 4:30 থেকে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে পূর্ব নির্ধারিত এই বৈঠক চলে টানা 3 ঘন্টা। বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা টেন্ডার ছিনতাইয়ের বিচার না করা, নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেয়া, কমিশন কেলেঙ্কারি, চাঁদা দাবির বিষয়টি গোপন রাখা, টাকা ভাগ বাটোয়ারার ঘটনায় জড়িতদের সরাসরি স্বীকারোক্তি, এসব ঘটনার প্রেক্ষিতে উপাচার্যের পদত্যাগ দাবি করেন। অন্যদিকে উপাচার্য ফারজানা ইসলাম তাদের এসব দাবি প্রত্যাখ্যান করে বলেন, কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তিনি পদত্যাগ করতে পারেন না।
আধিপত্য বিস্তার নিয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের 2 গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই ঘটনায় আহত হয় 5 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আজিম ফাইনের সাথে বর্তমান সভাপতি তুষার কিবরিয়া ও সাধারণ সম্পাদক নোভেল শেখের দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হন ফাইন সহ 3 জন। বুধবার রাতে জামিনে মুক্তি পেয়ে ফাইন ও তার সমর্থকরা ক্যাম্পাসে আসলে বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সমর্থকদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। রপ্তানি ও বাণিজ্য খাতে বিশেষ অবদানের জন্য আবারও সিআইপি নির্বাচিত হয়েছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান এবং তার বড় বোন মিসেস শাহনাজ কামাল। বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি নির্বাচিত ব্যবসায়ীদের হাতে সিআইপি কার্ড তুলে দেন। সালাউদ্দিন আলমগীর 2009 সাল থেকে এবং মিসেস সুলতানা জাহান 2011 সাল থেকে এই সম্মাননা অর্জন করে আসছেন। বাংলাদেশের অন্যতম গ্রুপ অফ কোম্পানিজ হিসেবে লাবিব গ্রুপের রয়েছে পোশাক শিল্প, ব্যাংকিং, লিজ ফাইন্যান্স, আইসিটি, মোবাইল ফোন, পোল্ট্রি, ফিশারিজ ও কৃষি খাতে 20টি অঙ্গ প্রতিষ্ঠান। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুল চেলসির, ডর্টমুন্ডের সাথে গোল শূন্য ড্র বার্সার। এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপে জাপানের কাছে বিধ্বস্ত বাংলাদেশ, 9-0 গোলে হার। এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রাজধানীতে ক্যাসিনো চালানোর দায়ে যুবলীগ নেতা খালেদ গ্রেফতার, ইয়াং মেন্স ক্লাব থেকে জুয়ার সরঞ্জাম জব্দ। মানবিকতার ব্রত নিয়ে মানুষের সেবা করুন, চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী, জেলায় জেলায় নার্সিং ইনস্টিটিউটের ঘোষণা। রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী, সমঝোতার মাধ্যমে প্রত্যাবাসন। ডেঙ্গু নির্মূলে সহায়তা দেবে সিঙ্গাপুর, জানালেন দক্ষিণের মেয়র। এডিস নিয়ন্ত্রণে 5 বছরের প্রকল্প। ত্রিদেশীয় টি-20 সিরিজের ফাইনালে বাংলাদেশ, চট্টগ্রামে 39 রানে হার জিম্বাবুয়ে। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।